রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাসমণির ছেলে। গল্পটি 10টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। কালীপদর মা ছিলেন রাসমণি, কিন্তু তাহাকে দায় পড়িয়া বাপের পদ গ্রহণ করিতে হইয়াছিল। কারণ বাপ মা উভয়ই মা হইয়া উঠিলে ছেলের পক্ষে সুবিধা হয় না। তাহার স্বামী ভবানীচরণ ছেলেকে একেবারেই শাসন করিতে পারেন না। তিনি কেন এত বেশি আদর দেন তাহা জিজ্ঞাসা করিলে তিনি যে উত্তর দিয়া থাকেন তাহা বুঝিতে হইলে পূর্ব ইতিহাস জানা চাই। ব্যাপারখানা এই, সানিয়ারির বিখ্যাত বনিয়াদি ধনির বংশে ভবানীচরণের জন্ম। ভবানীচরণের পিতা অভয়াচরণের প্রথম পক্ষের পুত্র শ্যামাচরণ অধিক বয়সে স্ত্রী বিয়োগের পর দ্বিতীয়বার যখন অভয়াচরণ বিবাহ করেন, তখন তাহার শ্বশুর আলন্দি তালুকটি বিশেষ করিয়া তাহার কন্যার নামে লিখাইয়া লইয়াছিলেন। জামাতার বয়স হিসাব করিয়া তিনি মনে মনে ভাবিয়াছিলেন যে কন্যার বৈধর্য যদি ঘটে, তবে খাওয়া পড়ার জন্য যেন সপত্নী পুত্রের অধীন তাহাকে না হইতে হয়। তিনি যাহা কল্পনা করিয়াছিলেন তাহার প্রথম অংশ ফলিতে বিলম্ব হইল না। তাহার দৌহিত্র ভবানীচরণের জন্মের অনতিকাল পরেই তাহার জামাতার মৃত্যু হইল। তাহার কন্যা নিজের বিশেষ সম্পত্তিটির অধিকার লাভ করিলেন। ইহা স্বচক্ষে দেখিয়া তিনিও পরলোক যাত্রার সময় কন্যার ইহলোক সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হইয়া গেলেন। শ্যামাচরণ তখন বয়ঃপ্রাপ্ত, এমনকি তাহার বড় ছেলেটি তখনই ভবানীর চেয়ে 1 বছরের বড়। শ্যামাচরণ নিজের ছেলেদের সঙ্গে একত্রেই ভবানীকে মানুষ করিতে লাগিলেন। ভবানীচরণের মাতার সম্পত্তি হইতে কখনো তিনি নিজে 1 পয়সা লন নাই, এবং বৎসরে বৎসরে তাহার পরিষ্কার হিসাবটি তিনি বিমাতার নিকট দাখিল করিয়া তাহার রসিদ লইয়াছেন। ইহা দেখিয়া সকলেই তাহার সাধুতায় মুগ্ধ হইয়াছে। বস্তুত প্রায় সকলেই মনে করিয়াছিল এতটা সাধুতা অনাবশ্যক, এমনকি ইহা নির্বুদ্ধিতারই নামান্তর। অখণ্ড পৈতৃক সম্পত্তির একটা অংশ দ্বিতীয় পক্ষে স্ত্রীর হাতে পড়ে ইহা গ্রামের লোকের কাহারও ভালো লাগে নাই। যদি শ্যামাচরণ ছল করিয়া এই দলিলটি কোনো কৌশলে বাতিল করিয়া দিতেন, তবে প্রতিবেশীরা তাহার পৌরষের প্রশংসাই করিত, এবং যে উপায়ে তাহা সুচারুরূপে সাধিত হইতে পারে তাহার পরামর্শদাতা প্রবীণ ব্যক্তিরও অভাব ছিল না। কিন্তু শ্যামাচরণ তাহাদের চিরকালীন পারিবারিক সত্ত্বকে অঙ্গহীন করিয়াও তাহার বিমাতার সম্পত্তিটিকে সম্পূর্ণ স্বতন্ত্র করিয়া রাখিলেন। এই কারণে এবং স্বভাবসিদ্ধ স্নেহশীলতাবশত বিমাতা ব্রজসুন্দরী শ্যামাচরণকে আপনার পুত্রের মতোই স্নেহ এবং বিশ্বাস করিতেন, এবং তাহার সম্পত্তিটিকে শ্যামাচরণ অত্যন্ত পৃথক করিয়া দেখিতেন বলিয়া তিনি অনেকবার তাহাকে ভর্ৎসনা করিয়াছেন। বলিয়াছেন, বাবা, এ তো সমস্তই তোমাদের। এই সম্পত্তি সঙ্গে লইয়া আমি তো স্বর্গে যাইব না, এ তোমাদেরই থাকিবে। আমার এত হিসেবপত্র দেখিবার দরকার কি? শ্যামাচরণ সে কথায় কর্ণপাত করিতেন না। শ্যামাচরণ নিজের ছেলেদের কঠোর শাসনে রাখিতেন, কিন্তু ভবানীচরণের পরে তাহার কোনো শাসনই ছিল না। ইহা দেখিয়া সকলেই এক বাক্যে বলিত, নিজের ছেলেদের চেয়ে ভবানীর প্রতি তাহার বেশি স্নেহ। এমনি করিয়া ভবানীর পড়াশুনো কিছুই হইল না, এবং বিষয় বুদ্ধি সম্বন্ধে চিরদিন শিশুর মতো থাকিয়া দাদার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া তিনি বয়স কাটাইতে লাগিলেন। বিষয়কর্মে তাহাকে কোনোদিন চিন্তা করিতে হইত না,
কেবল মাঝে মাঝে এক একদিন সই করিতে হইত। কেন সই করিতেছেন তাহা বুঝিবার চেষ্টা করিতেন না, কারণ চেষ্টা করিলে কৃতকার্য হইতে পারিতেন না। এদিকে শ্যামাচরণের বড় ছেলে তারাপদ সকল কাজে পিতার সহকারী রূপে থাকিয়া কাজে কর্মে পাকা হইয়া উঠিল। শ্যামাচরণের মৃত্যু হইলে পর তারাপদ ভবানীচরণকে কহিল, খুড়া মহাশয়, আমাদের আর একত্র থাকা চলিবে না। কি জানি কোনোদিন সামান্য কারণে মনান্তর ঘটিতে পারে, তখন সংসার ছারখার হইয়া যাইবে। পৃথক হইয়া কোনোদিন নিজের বিষয় নিজেকে দেখিতে হইবে, এ কথা ভবানী স্বপ্নেও কল্পনা করেন নাই। যে সংসারে শিশুকাল হইতে তিনি মানুষ হইয়াছেন, সেটাকে তিনি সম্পূর্ণ অখণ্ড বলিয়াই জানিতেন। তাহার যে কোনো একটা জায়গায় জোর আছে এবং সেই জোরের মুখে তাহাকে দুইখানা করা যায়, সহসা সে সংবাদ পাইয়া তিনি ব্যাকুল হইয়া পড়িলেন। বংশের সম্মানহানি এবং আত্মীয়দের মনোবেদনায় তারাপদকে যখন কিছুমাত্র বিচলিত করিতে পারিল না, তখন কেমন করিয়া বিষয় বিভাগ হইতে পারে সেই অসাধ্য চিন্তায় ভবানীকে প্রবৃত্ত হইতে হইল। তারাপদ তাহার চিন্তা দেখিয়া বিস্মিত হইয়া কহিলেন, খুড়া মহাশয়, কাণ্ড কি? আপনি এত ভাবিতেছেন কেন? বিষয় ভাগ তো হইয়াই আছে। ঠাকুর দাদা বাঁচিয়া থাকিতেই তো ভাগ করিয়া দিয়া গেছেন। ভবানী হতবুদ্ধি হইয়া কহিলেন, সত্য নাকি? আমি তো তাহার কিছুই জানি না। তারাপদ কহিলেন, বিলক্ষণ, জানেন না তো কি? দেশ শুদ্ধ লোক জানে। পাছে আপনাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ ঘটে, এই জন্য আলন্দি তালুক আপনাদের অংশে লিখিয়া দিয়া ঠাকুর দাদা প্রথম হইতে আপনাদিগকে পৃথক করিয়া দিয়াছেন। সেইভাবেই তো এ পর্যন্ত চলিয়া আসিতেছে। ভবানীচরণ ভাবিলেন, সকলই সম্ভব। জিজ্ঞাসা করিলেন, এই বাড়ি? তারাপদ কহিলেন, ইচ্ছা করেন তো বাড়ি আপনারাই রাখিতে পারেন। সদর মহকুমায় সে কুঠি আছে, সেইটে পাইলেই আমাদের কোনো রকম করিয়া চলিয়া যাইবে। তারাপদ এত অনায়াসে পৈতৃক বাড়ি ছাড়িতে প্রস্তুত হইলেন দেখিয়া তাহার ঔদার্যে তিনি বিস্মিত হইয়া গেলেন। তাহাদের সদর মহকুমার বাড়ি তিনি কোনোদিন দেখেন নাই এবং তাহার প্রতি তাহার কিছুমাত্র মমতা ছিল না। ভবানী যখন তাহার মাতা ব্রজসুন্দরীকে সকল বৃত্তান্ত জানাইলেন, তিনি কপালে করাঘাত করিয়া বলিলেন, উমা, সে কি কথা? আলন্দি তালুক তো আমার খোরপোশের জন্য আমি স্ত্রীধন স্বরূপে পাইয়াছিলাম। তাহার আয়ও তো তেমন বেশি নয়। পৈতৃক সম্পত্তিতে তোমার যে অংশ, সে তুমি পাইবে না কেন? ভবানী কহিলেন, তারাপদ বলে পিতা আমাদিগকে ওই তালুক ছাড়া আর কিছু দেন নাই। ব্রজসুন্দরী কহিলেন, সে কথা বলিলে আমি শুনিব কেন? কর্তা নিজের হাতে তাহার উইল 2 প্রস্থ লিখিয়াছিলেন। তাহার 1 প্রস্থ আমার কাছে রাখিয়াছেন। সে আমার সিন্ধুকেই আছে। সিন্ধুক খোলা হইল, সেখানে আলন্দি তালুকের দানপত্র আছে, কিন্তু উইল নাই। উইল চুরি গিয়াছে। পরামর্শদাতাকে ডাকা হইল। লোকটি তাহাদের গুরু ঠাকুরের ছেলে, নাম বগলাচরণ। সকলেই বলে তাহার ভারী পাকা বুদ্ধি। তাহার বাপ গ্রামের মন্ত্রদাতা, আর ছেলেটি মন্ত্রণা দাতা। পিতা পুত্রে গ্রামের পরকাল ইহকাল ভাগাভাগি করিয়া লইয়াছে। অন্যের পক্ষে তাহার ফলাফল যেমনই হোক, তাহাদের নিজেদের পক্ষে কোনো অসুবিধা ঘটে নাই। বগলাচরণ কহিল, উইল নাই বা পাওয়া গেল, পিতার সম্পত্তিতে 2 ভাইয়ের তো সমান অংশ থাকিবেই। এমন সময়ে অপর পক্ষ হইতে একটা উইল বাহির হইল। তাহাতে ভবানীচরণের অংশে কিছুই লেখে নাই। সমস্ত সম্পত্তি পৌত্রদিগকে দেয়া হইয়াছে। তখন অভয়াচরণের পুত্র জন্মে নাই। বগলাকে কাণ্ডারি করিয়া ভবানী মকদ্দমার মহাসমুদ্রে পাড়ি দিলেন। বন্দরে আসিয়া লোহার সিন্দুকটি যখন পরীক্ষা করিয়া দেখিলেন, তখন দেখিতে পাইলেন লক্ষ্মী পেঁচার বাসাটি একেবারে শূন্য। সামান্য 2টো একটা সোনার পালক খসিয়া পড়িয়া আছে।
পৈতৃক সম্পত্তি অপর পক্ষের হাতে গেল, আর আলন্দি তালুকের যে ডগাটুকু মকদ্দমা খরচার বিনাস্তল হইতে জাগিয়া রহিল, কোনো মতে তাহাকে আশ্রয় করিয়া থাকা চলে মাত্র, কিন্তু বংশমর্যাদা রক্ষা করা চলে না। পুরাতন বাড়িটা ভবানীচরণ পাইয়া মনে করিলেন ভারী জিতিয়াছি। তারাপদর দল সদরে চলিয়া গেল। উভয় পক্ষের মধ্যে আর দেখা সাক্ষাৎ রহিল না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।